ইতিহাসে এমন কিছু চরিত্র থাকে যাদের ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা আর কীর্তি যুগ যুগ ধরে মানুষকে অবাক করে। কেনশি হুয়াং ছিলেন ঠিক তেমনই একজন। তিনি যে শুধু চীনের প্রথম সম্রাট ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন একজন স্বপ্নদর্শী, একজন নির্মাতা। কিন্তু এর পাশাপাশি তিনি এমন একজন মানুষও ছিলেন যিনি মৃত্যুকে প্রচণ্ড ভয় পেতেন। আর জানেন, এই ভয়টাই তাকে এক অদ্ভুত আর মারাত্মক নেশার দিকে ঠেলে দিয়েছিল। চলুন এই গল্পটার গভীরে যাওয়া যাক। তার ক্ষমতার বিশালতাটা যদি কল্পনা করতে চান তাহলে শুধু এই একটা ছবির দিকে তাকালেই হবে। হাজার হাজার পোড়ামাটির সৈন্য, ভাবুন, প্রত্যেকটা সৈন্যের মুখ একে অপরের থেকে আলাদা। তারা মাটির নিচে একদম নীরবে দাঁড়িয়ে আছে, শুধু তাদের সম্রাটের পরকালের সুরক্ষার জন্য। এর সাথে যোগ করুন চীনের মহাপ্রাচীর, আর এক বিশাল একীভূত সাম্রাজ্য। বোঝাই যাচ্ছে কিনশি হুয়াংয়ের ক্ষমতা ছিল প্রায় অসীম। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। এত ক্ষমতা, এত সম্পদ, এত সৈন্য, এত কিছু থাকা সত্ত্বেও কেন এত অল্প বয়সে তার মৃত্যু হল? কি এমন ঘটেছিল যা এই প্রতাপশালী সম্রাটকে সময়ের অনেক আগেই থামিয়ে দিয়েছিল? এই আলোচনায় আমরা সেই রহস্যের পর্দাটাই উন্মোচন করার চেষ্টা করব। তো আমাদের প্রথম পর্ব, এক পরাক্রমশালী সম্রাটের আকস্মিক মৃত্যু। তিনি কিভাবে মারা গেলেন সেটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে তিনি কিভাবে বেঁচেছিলেন। চলুন তার অবিশ্বাস্য ক্ষমতা দখলের দিকে একবার নজর ফেরানো যাক, কারণ আমরা দেখব যে তার পতনের বীজ কিন্তু তার উত্থানের শুরুতেই রোপণ করা হয়েছিল। এই টাইমলাইনটা একবার দেখুন। কি অবিশ্বাস্য গতিতে তার উত্থান! মাত্র ১৩ বছর বয়সে রাজা হয়ে তিনি একের পর এক রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু সাফল্যের একেবারে চূড়ায় পৌঁছনোর পরেই, মাত্র ৪৯ বছর বয়সে একটা সফরের সময় হঠাৎ করেই তার মৃত্যু হয়। এই আকস্মিক মৃত্যুটাই কিন্তু জন্ম দেয় নানা প্রশ্নের। কিনশি হুয়াংয়ের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল তার উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল মৃত্যু ভয়। তিনি একসময় বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি চাইলেই চিরকাল বেঁচে থাকতে পারেন, আর এর জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। এটা কোনো বানানো গল্প নয়, একদম সত্যি। প্রত্নতাত্ত্বিকরা প্রায় ২০০০ বছরের পুরনো কাঠের ফলিতে লেখা একটা আসল সরকারি আদেশ খুঁজে পেয়েছেন। একবার ভাবুন, একজন সম্রাট তার পুরো প্রশাসনকে নির্দেশ দিচ্ছেন অমরত্বের ওষুধ খুঁজে বের করার জন্য। এটা তার এই অদ্ভুত নেশার সবচেয়ে বড় প্রমাণ। আর তিনি শুধু আদেশ দিয়েই কিন্তু থেমে থাকেননি। তিনি বিশাল নৌবহর পাঠিয়েছিলেন এক কাল্পনিক দ্বীপে, যেখানে অমরত্বের ওষুধ পাওয়া যায় বলে বিশ্বাস করা হতো। দেশের সেরা অ্যালকেমিস্টদের নিজের দরবারে ডেকে এনেছিলেন। এমনকি স্থানীয় সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। একজন কর্মকর্তা তো উত্তরে লিখেছিলেন যে তারা খুঁজছেন কিন্তু এখনও পাননি। মানে বুঝতেই পারছেন সম্রাটের এই আদেশ কতটা গুরুত্বের সাথে নেওয়া হয়েছিল। আর এখানেই গল্পের সবচেয়ে দুঃখজনক মোড়টা আসে। যে জিনিসটাকে তিনি জীবন বাঁচানোর উপায় বলে মনে করেছিলেন, সেটাই আসলে একটু একটু করে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছিল। প্রাচীন চীনের আলকেমিস্টরা বিশ্বাস করতেন যে কিছু বিশেষ খনিজ পদার্থ, যেমন সিনাবার, যা থেকে পারদ বা মরকারি তৈরি হয়, তা দিয়ে এমন এক অমৃত তৈরি করা সম্ভব যা মানুষকে অমরত্ব দেবে। কিন্তু আধুনিক বিজ্ঞান তো জানে যে এই উপাদানগুলো আসলে মারাত্মক বিষ। এখন তাদের যুক্তিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তারা দেখত যে পারদ আকরিক থেকে সোনা আলাদা করতে পারে। তো তাদের ধারণা হয়েছিল যে পারদ হয়তো একইভাবে শরীরের সবচেয়ে মূল্যবান জিনিস, মানে আত্মাকে, দেহের ভেতর আটকে রাখতে পারবে। কি সাংঘাতিক একটা ভুল বোঝাবুঝি, যার ফল হয়েছিল ভয়ঙ্কর। তো একদিকে ছিল অমরত্বের এক লোভনীয় প্রতিশ্রুতি, আর অন্যদিকে ছিল পারদের বিষক্রিয়ার নির্মম বাস্তবতা। মানে ধীরে ধীরে শরীরে বিষ জমা হতে থাকলে মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যে অবনতি ঘটে, সেটাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সম্রাটের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। কিন্তু আমরা এত নিশ্চিতভাবে কিভাবে বলছি যে পারদই তার মৃত্যুর কারণ? এর জন্য আমাদের হাতে বেশ কিছু জোরালো প্রমাণ আছে। কিছু ঐতিহাসিক নথি থেকে, কিছু আধুনিক বিজ্ঞান থেকে, এমনকি তার পরিবার থেকেও এর ইঙ্গিত পাওয়া যায়। ঐতিহাসিক নথিগুলো থেকে জানা যায় যে জীবনের শেষ দিকে সম্রাট কিনশি হুয়াং প্রচণ্ড খিটখিটে, সন্দেহবাতিক আর নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। তিনি ছোটখাটো ব্যাপারে রেগে যেতেন এবং একবার তো ভিন্নমতের কারণে প্রায় ৪০০রও বেশি পণ্ডিতকে জীবন্ত কবর দিয়েছিলেন। এই আচরণগুলো কিন্তু দীর্ঘমেয়াদী পারদের বিষক্রিয়ার ফলে যে স্নায়বিক সমস্যা হয়, তার লক্ষণগুলোর সাথে হুবহু মিলে যায়। আর এটা হলো সবচেয়ে চাঞ্চল্যকর প্রমাণ। তার সমাধি কিন্তু এখনও খোলা হয়নি, কিন্তু বিজ্ঞানীরা তার সমাধির উপরের মাটির নমুনা পরীক্ষা করেছেন।
আর এই মানচিত্রটা দেখুন, এটা স্পষ্টভাবে দেখাচ্ছে যে সমাধির ঠিক কেন্দ্রে পারদের ঘনত্ব অস্বাভাবিকভাবে বেশি। ঠিক যেমনটা প্রাচীন ঐতিহাসিক সিমাকিয়ান লিখেছিলেন, সম্রাটের সমাধিতে নাকি পারদ দিয়ে নদী আর সমুদ্র তৈরি করা হয়েছিল। কিন্তু কতটা বেশি বলুন তো? কিছু কিছু জায়গায় পারদের ঘনত্ব স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ১০০ গুণ বেশি। ভাবুন, ১০০ গুণ! এই বিশাল পরিমাণ পারদ তো আর এমনি এমনি আসতে পারে না। এটা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইচ্ছে করেই সেখানে পারদ রাখা হয়েছিল এবং সম্রাট নিজে এর সংস্পর্শে এসেছিলেন। আর শেষ সূত্রটা হল তার ছেলের করুণ পরিণতি। কিন শি হুয়াং এর মৃত্যুর পর তার যে ছেলে সিংহাসনে বসেন, তিনিও ছিলেন মানসিকভাবে বিকারগ্রস্ত। তিনি নিজের ভাইবোনদের হত্যা করেন এবং তার অদ্ভুত আচরণের কারণে মাত্র ৩ বছরের মাথায় কিন রাজবংশের পতন ঘটে। খুব সম্ভবত তিনিও অমরত্বের আশায় তার বাবার তৈরি করা সে বিষাক্ত অমৃত পান করতেন। সব মিলিয়ে কিন শি হুয়াংয়ের জীবনের গল্পটা আমাদের সামনে এক গভীর আর বিদ্রুপাত্মক সত্যকে তুলে ধরে। ১৬ শতকের এক বিখ্যাত চীনা চিকিৎসক লি শিজেন এই অমৃতের বিপদ সম্পর্কে লিখেছিলেন। তার এই উক্তিটা যেন কিন শি হুয়াংয়ের জীবনেরই সারসংক্ষেপ। তাহলে শেষ কথা হল, যে জিনিসটা তাকে বাঁচাবে বলে তিনি বিশ্বাস করেছিলেন, সেটাই তাকে আর তার স্বপ্নের রাজবংশকে ধ্বংস করে দেয়। তিনি চেয়েছিলেন তার সাম্রাজ্য ১০,০০০ প্রজন্ম ধরে চলুক, কিন্তু তার নিজের ভুলের কারণে তা মাত্র ২ প্রজন্মেই শেষ হয়ে গেল। আর এটাই আমাদের সেই চূড়ান্ত পরিহাসের দিকে নিয়ে আসে। যদিও তার নশ্বর দেহটা ব্যর্থ হয়েছে, তার সমাধি আর এই পোড়ামাটির সেনাবাহিনী তাকে এক অন্য ধরনের অমরত্ব দিয়েছে। আজ ২০০০ বছর পরেও তো আমরা তাকে নিয়ে কথা বলছি, তার কীর্তি নিয়ে গবেষণা করছি। হয়তো তিনি শারীরিক অমরত্ব পাননি, কিন্তু তার রেখে যাওয়া এই বিশাল উত্তরাধিকারের মাধ্যমে তিনি কি অন্য কোনোভাবে অমর হয়ে রইলেন না? প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবার মতো।